ট্রাম্পের সবুজ সংকেতে ইয়েমেনে হামলা করে রিয়াদ। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন, অবরোধ বন্ধ না করলে সৌদি বিমানবন্দরকে লক্ষ্যবস্তু বানানোর হুঁশিয়ারি হাউথির। ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি সংঘাতে ফের অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। হরমুজে টোল আদায়ের চিন্তা বদল ট্রাম্পের, প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে মরিয়া তেহরান। আবারও রক্তাক্ত পাকিস্তানের আজাদ কাশ্মীর, পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 6 বেসামরিক নিহত। ইসলামাবাদকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান নয়াদিল্লির। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থামছে না রক্তপাত। ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় শিশুসহ নিহত 11। মানবিক সহায়তা কার্যক্রমে বাধা দিচ্ছে হামাস, অভিযোগ জাতিসংঘের। ইরানের বিভিন্ন সামরিক ও বন্দর এলাকায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জর্ডান, কুয়েত সহ উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে তেহরান। উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীতে 20% টোল আদায়ের প্রস্তাব থেকে সরে এসেছেন ট্রাম্প, আর প্রণালী পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়িয়ে ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি সংবাদ মাধ্যমগুলোর দাবি, মঙ্গলবার বন্দর আব্বাস, সিরিক, চাবাহার, বামপুর, কেশমদ্বীপ ও আহবাজ সহ একাধিক এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায় ইরানের বন্দরগুলোর ওপর আবারও নৌ অবরোধ জোরদার করা হয়েছে। তাদের দাবি, বর্তমানে মধ্যপ্রাচ্যে 20টির বেশি মার্কিন যুদ্ধ জাহাজ এবং শত শত সামরিক বিমান মোতায়েন রয়েছে। পাশাপাশি নতুন করে ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে লক্ষ্য করে ইরানের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। যতদিন যুদ্ধ থামতে না বলছেন ততদিন যুদ্ধ চলবে বলে ফক্স নিউজকে জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের জ্বালানি খাতকে একেবারে শেষ টার্গেট হিসেবে রেখেছেন বলেও উল্লেখ করেন তিনি। পাল্টাপাল্টি হামলার মধ্যেই হরমুজ প্রণালী ইস্যুতে অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। কৌশলগত নৌপথে চলাচলের জন্য 20% টোল আদায়ের প্রস্তাব থেকে সরে এসেছেন তিনি। এর পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি সম্প্রসারণে গুরুত্ব দেবেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। But ultimately we'll hit energy targets, yeah. But we're going to hit them very hard tonight. এদিকে যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব দিয়েছে ইরানও। দেশটির সেনাবাহিনী জানায়, থান্ডার বোল্ট অভিযানের 7ম ধাপে জর্ডানের আল আজরাকে অবস্থিত মুওয়াফাক সাউতি বিমান ঘাঁটিতে মার্কিন স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া এর আগে অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে 6 দফা হামলা চালানোরও দাবি করে তেহরান। ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 5টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও 33টি ড্রোন প্রতিহতের দাবি করেছে কুয়েত। তবে একটি নৌযান লক্ষ্যবস্তু হওয়ায় বেশ কয়েকজন নৌ সদস্য আহতের পাশাপাশি বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষ পড়ে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে আরো কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জানান, যুদ্ধকালীন পরিস্থিতিতে হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে ইরান। তার দাবি, এটি ওমানের সার্বভৌমত্ব লঙ্ঘন নয়, বরং জাতীয় নিরাপত্তা নিশ্চিতের পদক্ষেপ। ইয়েমেনের সানা বিমানবন্দরে হামলার আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সমর্থন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন বিস্ফোরক তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে। এদিকে সানায় অবরোধ অব্যাহত থাকলে সৌদি বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হাউথি বিদ্রোহী। সৌদি সমর্থিত ইয়েমেন সরকার ও ইরান সমর্থিত হাউথির পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সোমবার সানার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে হামলা চালানো হয়। এর জন্য সৌদি সমর্থিত ইয়েমেন সরকারকে দায়ী করে আভা আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছড়ে হাউথি বিদ্রোহী। 4 বছরের নীরবতার পর আবারও বড় সংঘাতের মুখে দুপক্ষ। এ ঘটনায় বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, হাউথির বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হোয়াইট হাউসকে পরিকল্পনার কথা জানান এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন চান। যুক্তরাষ্ট্রের 2 কর্মকর্তার বরাতে প্রতিবেদনে আরো বলা হয়, ট্রাম্প সেই অভিযানে সবুজ সংকেত দেন। বিশ্লেষকদের মতে এর মধ্য দিয়ে হাউথির সঙ্গে বড় ধরনের সংঘাতের আশঙ্কায় সামরিক ও কূটনৈতিকভাবে ওয়াশিংটনের সহায়তা নিশ্চিত করতে চাইছে রিয়াদ, এমনটাই ইঙ্গিত পাওয়া যায়। এদিকে হাউথির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল বুখাইতি হুঁশিয়ারি দিয়ে বলেন, সানার ওপর অবরোধ অব্যাহত থাকলে সৌদি বিমানবন্দরগুলো তাদের লক্ষ্যবস্তু হবে। একই সঙ্গে সৌদি আকাশসীমা ব্যবহার না করার জন্য আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকেও সতর্ক করেছে তারা। বিশ্লেষকদের আশঙ্কা, এই পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে 2022 সাল থেকে কার্যত বহাল থাকা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে। নতুন করে সৌদি হাউথি সংঘাত শুরু হলে শুধু ইয়েমেন নয়, ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনাও আরো তীব্র হতে পারে। পাশাপাশি লোহিত সাগরের প্রবেশদ্বার বাবাল মানদেব প্রণালীতে নৌ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কাও বাড়ছে, যা বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য সরবরাহ ব্যবস্থার উপর বড় প্রভাব ফেলতে পারে। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় থামছে না রক্তপাত। উপত্যকার উত্তরাঞ্চলে একটি পুলিশ স্টেশনে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত 8 জন। একই দিনে দক্ষিণাঞ্চলে আরো 3 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে 10 বছরের একটি শিশু। এদিকে গাজায় মানবিক সহায়তা কার্যক্রমে হামাস বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ।
যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলের হামলায় আবারও কেঁপে উঠল গাজা। গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি পুলিশ স্টেশন লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় পুলিশ স্টেশনটি। হামলায় পুলিশ স্টেশনের পরিচালক সহ নারী পুলিশ কর্মকর্তা এবং বেসামরিক নাগরিকের হতাহতের খবর পাওয়া গেছে। নিহতদের মরদেহ নেওয়া হয় আল শিফা হাসপাতালে। এই হামলাকে ভয়াবহ গণহত্যা বলে উল্লেখ করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামলায় হামাসের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন সদস্যকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। একই দিন গাজার খান ইউনিসেও হামলা চালানো হয়। দখলদার বাহিনীর বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এছাড়া আল মাওয়াসি এলাকায় ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারায় মাত্র 10 বছর বয়সী এক শিশু। গুলিবিদ্ধ হওয়ার পর স্বজনরা হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। আমরা নিরাপত্তা চাই, এই সংকটের সমাধান চাই। আমরা চাই যুদ্ধ বন্ধ হোক, শিশুদের ওপর এই হত্যাযজ্ঞ বন্ধ হোক। এই শিশুটির অপরাধ কি ছিল? কেন তাকে হত্যা করা হলো? প্রাণহানির পাশাপাশি গাজায় মানবিক সংকটও তীব্র আকার ধারণ করেছে। জাতিসংঘের অভিযোগ, উপত্যকায় মানবিক সহায়তা কার্যক্রম বাধা দিচ্ছে হামাস। সংস্থাটির দাবি, জাবালিয়ার একটি খাদ্য বিতরণ কেন্দ্রে সশস্ত্র ব্যক্তিদের প্রবেশের কারণে ত্রাণ বিতরণ সাময়িকভাবে বন্ধ করতে হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সময় যত গড়াচ্ছে তীব্র হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনের কিয়েভ ও ওডেসার সামরিক স্থাপনায় বড় ধরনের হামলার দাবি করেছে মস্কো। জাতিসংঘ বলছে, গত জুন মাস ছিল ইউক্রেনীয় বেসামরিকদের জন্য 2022 সালের পর সবচেয়ে প্রাণঘাতী। এর মধ্যে ইউক্রেনের নিরাপত্তা ভবিষ্যৎ নিয়ে ইউরোপের অবস্থানকে অচল অবস্থা বলে আখ্যা দিয়েছে ক্রেমলিন। রাশিয়াকে বাদ দিয়ে কোন নিরাপত্তা কাঠামো কার্যকর হতে পারে না বলে সাফ জানিয়েছে ক্রেমলিন। মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন সংশ্লিষ্ট একাধিক সামরিক শিল্প প্রতিষ্ঠান এবং ওডেসার সামরিক বন্দর অবকাঠামোয় ব্যাপক হামলা চালায় রুশ বাহিনী। নেপচুন এমডি গাইডেড মিসাইলের ইলেকট্রনিক উপাদান প্রস্তুতকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রেডিও ইজমেরিতেল এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড সংযোজনকারী কিয়েভ 79 কারখানাও হামলার আওতায় ছিল বলে জানায় রুশ কর্তৃপক্ষ। এসব স্থাপনাকে ইউক্রেনের সামরিক সরঞ্জাম উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ বলে দাবি করেছে তারা। জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশন জানিয়েছে, জুন মাসে ইউক্রেনে 2 শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যা 2022 সালের এপ্রিলের পর এক মাসে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। চলতি বছরের প্রথম 6 মাসে নিহত বেসামরিক মানুষের সংখ্যা প্রায় 1,500। সংস্থাটির মতে, ঘনবসতিপূর্ণ শহরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বাড়তি ব্যবহারই এই হতাহতের প্রধান কারণ। একই সঙ্গে যুদ্ধ ফ্রন্টের কাছাকাছি এলাকায় স্বল্পপাল্লার ড্রোন হামলাও সাধারণ মানুষের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা নিয়ে উদ্বেগ আরো বেড়েছে। রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে পর্যাপ্ত সক্ষমতা না থাকায় কিয়েভ দীর্ঘদিন ধরেই পশ্চিমা মিত্রদের কাছে আরো উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদনের অনুমোদন চেয়ে আসছে। ইউক্রেনের দাবি, আধুনিক আকাশ প্রতিরক্ষা ছাড়া বড় শহরগুলোকে সুরক্ষিত রাখা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক উত্তেজনাও বাড়ছে। ইউক্রেনের নিরাপত্তা ভবিষ্যৎ নিয়ে ইউরোপের অবস্থানকে অচলাবস্থা বলে আখ্যা দিয়েছে ক্রেমলিন। পাশাপাশি ইউরোপের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় সাইবার হামলায় রাশিয়ার জড়িত থাকার অভিযোগও পুরোপুরি অস্বীকার করা হয়েছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মের্জ ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তার আলোচনায় রাশিয়াকে বাদ দেওয়ার পক্ষে মত দিলেও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়াকে বাদ দিয়ে কোনো নিরাপত্তা কাঠামো কার্যকর হতে পারে না। সেই সঙ্গে রাশিয়ার মেসেজিং অ্যাপ ম্যাক্সের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞাকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে সদস্য দেশগুলোর মতপার্থক্যের কারণে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের 21তম নিষেধাজ্ঞা প্যাকেজ এখনো অনুমোদন পায়নি। ইরানের সঙ্গে চলমান সংঘাতে আশঙ্কাজনক হারে কমছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুত। সিএসআইএস এর বিশ্লেষণ অনুযায়ী এপ্রিলের পূর্ণমাত্রার লড়াইয়ে থার্ড ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের অর্ধেক এবং টমাহকের প্রায় 30% ব্যবহার করেছে ওয়াশিংটন। বর্তমান গতিতে অভিযান চলতে থাকলে ভবিষ্যতে চীন ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক প্রস্তুতির উপর দীর্ঘমেয়াদী চাপ তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। যুদ্ধ যত দীর্ঘ হয় ততই ফুরিয়ে আসে অস্ত্রের মজুত। ইরানের সঙ্গে চলমান সংঘাতে এখন সেই চাপেই পড়েছে যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা বিশ্লেষকদের সতর্কতা, সাম্প্রতিক হামলায় হাজারো ক্ষেপণাস্ত্র ব্যবহারের কারণে দ্রুত কমে আসছে ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ অস্ত্র ভাণ্ডার। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিনের মতো যুদ্ধের গতি অব্যাহত থাকলে ভবিষ্যৎ সামরিক প্রস্তুতিতেও এর প্রভাব পড়তে পারে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যত শেষ বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর নতুন করে সংঘাত তীব্র হওয়ার আশঙ্কা বেড়েছে। এর মধ্যেই সিএসআইএস এর বিশ্লেষণে উঠে এসেছে, এপ্রিলের পূর্ণমাত্রায় লড়াইয়ে যুক্তরাষ্ট্র তার থার্ড ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক এবং টমাহক ক্ষেপণাস্ত্রের প্রায় 30% ব্যবহার করে ফেলেছে। এরপর হামলার তীব্রতা কমলেও গুরুত্বপূর্ণ এসব অস্ত্রের মজুত এখনও যুদ্ধপূর্ব অবস্থায় ফিরতে পারেনি।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদনের ধীর গতি। বর্তমানে প্রতি মাসে মাত্র 15টি টমাহক এবং প্রায় 20টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ পাচ্ছে পেন্টাগন। 2026 সালে নতুন কোনো থার্ড ক্ষেপণাস্ত্র সরবরাহের পরিকল্পনাও নেই। এছাড়া ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ঘাটতি পূরণে এখনও অতিরিক্ত অর্থ বরাদ্দ দেয়নি মার্কিন কংগ্রেস। এমন পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা উৎপাদন আইন কার্যকর করেছে ট্রাম্প প্রশাসন। নতুন উৎপাদন লাইন গড়ে তুলতে প্রতিরক্ষা শিল্পের সঙ্গে পেন্টাগনের চুক্তির পাশাপাশি ইউক্রেন ও জার্মানির মতো দেশেও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে নতুন কারখানা চালু ও উৎপাদন বাড়াতে কয়েক বছর সময় লাগবে। ফলে ইরানে একই মাত্রার অভিযান চলতে থাকলে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল, বিশেষ করে চীন ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক প্রস্তুতির উপর দীর্ঘমেয়াদী চাপ তৈরি হতে পারে। যদিও পেন্টাগনের দাবি যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের কাছে এখনো পর্যাপ্ত সামরিক সক্ষমতা রয়েছে। বন্যা ও ঝড়ের প্রভাবে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। রাশিয়ার উরাল অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, পানির নিচে তলিয়ে বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট। এদিকে টাইফুন বাভির প্রভাব এখনো কাটিয়ে উঠতে পারেনি চীন। পরিস্থিতি মোকাবেলায় লিয়াওনিং প্রদেশে 3 কোটি ইউয়ান জরুরি সহায়তা বরাদ্দ দিয়েছে সরকার। বন্যা সতর্কতা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রেও। ভারতের জম্মু কাশ্মীরেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রাশিয়ার উরাল অঞ্চলে টানা ভারী বৃষ্টিতে বন্যা সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির ইরবিদ এলাকা। স্থানীয় একটি নদীর পানি প্রবল স্রোতে তলিয়ে গেছে বহু বাড়িঘর ও সড়ক। শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন জরুরি উদ্ধার কর্মী ও স্বেচ্ছাসেবকেরা। বাস্তুচ্যুতদের জন্য খোলা হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্র। গভর্নরের তথ্য অনুযায়ী বন্যায় 18টি পৌর এলাকা, 61টি বসতি এবং 1000-এর বেশি জমির প্লট ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে শক্তিশালী ঝড় টাইফুন বাভির প্রভাব এখনো কাটিয়ে উঠতে পারেনি চীন। উত্তর পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। শেনিয়াং, ফুসুন সহ বিভিন্ন এলাকায় ঝড় ও বন্যায় সড়ক, স্কুল সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো বন্ধ রয়েছে স্কুল, কলেজ ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান। পরিস্থিতি মোকাবেলায় চীনের কেন্দ্রীয় সরকার লিয়াওনিং প্রদেশের জন্য 3 কোটি ইউয়ান জরুরি সহায়তা বরাদ্দ দিয়েছে। ক্ষতিগ্রস্ত সড়ক, স্কুল সহ বিভিন্ন জনসেবামূলক স্থাপনা দ্রুত সংস্কারে ব্যয় করা হবে এই অর্থ। এদিকে বন্যা সতর্কতা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রেও। টেক্সাসের লারেরো এলাকায় রিও গ্র্যান্ডে নদীর জন্য এই সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ। উজানে ভারী বৃষ্টির কারণে বৃহস্পতিবার থেকে নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশ ভারতের জম্মু কাশ্মীরেও 18 জুলাই থেকে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। 20 থেকে 22 জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে 21 জুলাই সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে। বাসিন্দাদের নদী, খাল ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ইউরোপ থেকে আমেরিকা। তীব্র গরম আর দাবানলে বিপর্যস্ত জনজীবন। স্পেনে দাবানলে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13 জন। ফ্রান্সে আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। ইতালিতে তীব্র গরমে বনাঞ্চল শুকিয়ে যাওয়ায় দাবানলের ঝুঁকি বেড়েছে। এদিকে ইউরোপ জুড়ে এখনো কমেনি গরমের তীব্রতা। যুক্তরাজ্যে 2 মাসে প্রায় 3000 মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে 30টির বেশি অঙ্গরাজ্যে জারি হয়েছে সতর্কতা। ফ্রান্সের রাজধানী প্যারিসের দক্ষিণে ঐতিহাসিক ফন্টেনব্লো অরণ্যে টানা 3য় দিনের মতো দাবানল নিয়ন্ত্রণে লড়াই চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। আগুন নেভাতে বিশেষ ওয়াটার বোম্বিং বিমান নদী থেকে পানি তুলে আগুনের ওপর ছিটিয়ে দিচ্ছে। দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে ফন্টেনব্লো প্রাসাদের পাশের বনাঞ্চল। আগুনে এখন পর্যন্ত প্রায় 2000 হেক্টর বনভূমি পুড়ে গেছে এবং প্রায় 1000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনে চলমান তীব্র তাপপ্রবাহ, বাতাস এবং দীর্ঘদিনের বৃষ্টির অভাবে ছোট ছোট আগুন দ্রুত বড় দাবানলে রূপ নিচ্ছে। লস গালিয়ার্ডোস এলাকার দাবানলে প্রায় 70 বর্গ কিলোমিটার বন ও কৃষি জমি পুড়ে গেছে। ইতালিতে তীব্র গরমে বনাঞ্চল শুকিয়ে যাওয়ায় দাবানলের ঝুঁকি বেড়েছে। কানাডার অন্টারিওর দাবানলের ধোঁয়া পৌঁছেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও ম্যাসাচুসেটসে। এতে বায়ুর মান আরও খারাপ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে এখনও তীব্র দাবদাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। 30টিরও বেশি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে সতর্কতা। 6 কোটিরও বেশি মানুষ গরমের ঝুঁকির মধ্যে রয়েছে। ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। জ্বালানি খাতে বড় ধরনের মার্কিন বিনিয়োগ আকর্ষণ, দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা করেন দুই নেতা। ইরাক থেকে আরও বেশি তেল উত্তোলনে মার্কিন কোম্পানিগুলো কাজ করবে বলে জানান ট্রাম্প। এতে বাগদাদের জ্বালানি খাতের সম্ভাবনা আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদী তিনি।
গত মে মাসে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্রে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনে তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করেন। পরে হোয়াইট হাউস ও পেন্টাগনে পৃথক বৈঠকে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন ইরাকি প্রধানমন্ত্রী। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে আঞ্চলিক সংঘাতের প্রভাবে অর্থনৈতিক চাপে থাকা ইরাকের তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতে বড় ধরনের মার্কিন বিনিয়োগের আহ্বান জানান জাইদি। বলেন, ওপেকের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ইরাক তার প্রাকৃতিক সম্পদের ন্যায্য অংশীদারিত্ব প্রত্যাশা করে। একই সঙ্গে ইসলামিক স্টেটের বিরুদ্ধে দীর্ঘ বছরের লড়াইয়ে ইরাকের বিপুল ক্ষয়ক্ষতির কথাও তুলে ধরেন তিনি। ওই সংঘাত দেশের অর্থনীতি ও অবকাঠামোর ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে বলে উল্লেখ করেন জাইদি। আমরা ওপেক প্রতিষ্ঠাকারী দেশগুলোর একটি, তাই ইরাক তার প্রাকৃতিক সম্পদের ন্যায্য অংশ পাওয়ার অধিকার রাখে। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরাক আইএস ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছে। এই যুদ্ধে বিপুল অর্থনৈতিক ক্ষতি হয়েছে এবং দেশের অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। ইরাকের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ $400 বিলিয়নেরও বেশি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাকের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় বড় বাণিজ্যিক চুক্তির কথা বলেন। দেশটি থেকে আরো বেশি তেল উত্তোলনে মার্কিন কোম্পানিগুলো যুক্ত হবে বলে জানান ট্রাম্প। তার দাবি, এই সহযোগিতার মাধ্যমে উভয় দেশেই কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ইরাকের জ্বালানি খাতের সম্ভাবনা আরও সম্প্রসারিত হবে। আমরা দুই দেশের জন্যই বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব এবং ইরাক থেকে আরো বেশি তেল উত্তোলন করব। দেশটি থেকে প্রচুর তেল উৎপাদন হবে আর সেই কাজ মূলত মার্কিন কোম্পানিগুলোই করবে। তারা এখন অন্যদের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে চায়। এটি অবশ্যই ইতিবাচক। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, কংগ্রেসে বিবেচনাধীন রাশিয়া সম্পর্কিত নিষেধাজ্ঞা বিলে ইরান ও হিজবুল্লাহকেও অন্তর্ভুক্ত করা হতে পারে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে, এমন পদক্ষেপ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এবং ওয়াশিংটনের নিষেধাজ্ঞা নীতিতে নতুন মাত্রা যোগ হবে। পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাওয়ালাকোটে বিক্ষোভকারীদের সঙ্গে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত 6 বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের দমন পীড়ন, অর্থনৈতিক সংকট ও মৌলিক অধিকার হরণের প্রতিবাদে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে অঞ্চলটি। পাকিস্তানের আজাদ কাশ্মীরে গত কয়েক মাস ধরে ইসলামাবাদের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, মূল্যস্ফীতি, খাদ্য সংকট, বিদ্যুতের উচ্চমূল্য, প্রশাসনিক বৈষম্য, ইন্টারনেট বিধিনিষেধ এবং নিরাপত্তা বাহিনীর দমন পীড়নের কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদে বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাওয়ালাকোটের নিউ বাস টার্মিনাল এলাকায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় সংঘর্ষের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে কয়েকজন বেসামরিক ব্যক্তি নিহত হন। রক্তক্ষয়ী এই ঘটনার একদিন আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে আজাদ কাশ্মীরের প্রবাসী ও মানবাধিকার কর্মীরা বিক্ষোভ করেন। প্রায় 100 বিক্ষোভকারী, যাদের মধ্যে নারী, শিশু ও কমিউনিটির নেতারাও ছিলেন। পাকিস্তানি সেনাবাহিনীকে বেসামরিক এলাকা থেকে প্রত্যাহারের দাবি জানান তারা। বিক্ষোভকারীরা আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চান এবং মানবিক সহায়তা পৌঁছে দিতে পুঞ্চ ও ডোডা সেক্টর দিয়ে নিয়ন্ত্রণ রেখা বা এলওসি খুলে দেওয়ার আহ্বান জানান। এমনকি মানবিক সংকট মোকাবিলায় ভারতের সহায়তাও কামনা করেন তারা। এ ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, পাকিস্তান শাসিত কাশ্মীরে চলমান বিক্ষোভ পাকিস্তানের দীর্ঘদিনের শোষণ, মৌলিক অধিকার হরণ এবং প্রশাসনিক দমন নীতির প্রতিফলন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান। তবে এসব অভিযোগের বিষয়ে পাকিস্তান সরকারের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।